একটু বলেন তো, নামগুলি বলেন। পেওনিয়ার অ্যাকাউন্টটা শাহরিয়ার রহমান সাকিব। এলইডি থেকে পরে একদিন হুট করে আসবে, আইসা বলবে যে বাইক করে দিও আপনাদের, শেষ। কারণ আপনারা যদি এখানে আর্নিং না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের বের করে দিবে এলইডি থেকে। আমি আজকে সরাসরি বললাম কথাটা। সো আপনারা ফাইবার গিগ আচ্ছা ভাইয়া, আমরা মনে করেন গিগ টিক সব রেডি করছি, এখন অর্ডার পাই নাই, তাইলে সেটা আপনি আমার উপরে ছেড়ে দেন আপাতত। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনাদের খালি জাস্ট যেটুকু বলছি ওইটুকু আপনারা করেন, আপনারা গিগটা রেডি করেন, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আমি বুঝাতে পারছি জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। জি ঠিক আছে। তো দেখেন, ধরেন আমরা একটা শেপ, এই শেপের ভিতরে আমরা কোনো ছবি নিব, কোনো ইমেজ নিব, রাইট? তো ইমেজটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথমে ইমেজটাকে নিয়ে আসতে হবে এখানে আর্টবোর্ডে। সো দেখেন, আমরা ইমেজটা যদি নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো আমরা? এই যে কিছু ওয়েবসাইট আছে যেমন unsplash.com, এখানে রয়্যালটি ফ্রি। এই দেখেন, দ্য ইন্টারনেট সোর্স অফ ফ্রিলি ইউজেবল ইমেজ, মানে আপনি এইগুলি ইমেজ ফ্রিলি ইউজ করতে পারবেন। এটা আপনি যদি কোথাও ইউজও করেন কখনো কপিরাইট খাবেন না। তো দেখেন, এটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে এই ইমেজটা, ধরেন আমার এই ইমেজটাকে পছন্দ হয়েছে, ধরেন সাপোজ এটাকে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে কপি ইমেজ করব। কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি, মানে পেস্ট করে দিলাম আমরা। এবার দেখেন, পেস্ট করে দেওয়ার পর আমাদেরকে করতে হবে কি, এই ইমেজটাকে আমাদের এই শেপের ভিতরে বসাইতে হবে, তাই না? বসানোর জন্য আমরা অলওয়েজ করবো কি, শেপ থেকে, মানে ইমেজের সাইজটা একটু শেপ থেকে বড় নিব আমরা। এই দেখেন, শেপ থেকে বড় নিলাম, বড় করে এরপরে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। মানে এখানে হচ্ছে যে আপনারা ফটোশপে করে আসছেন লেয়ারিং, আমরা হচ্ছে এটা পিছনের লেয়ারে পাঠিয়ে দিছি। এটা কিন্তু অটোমেটিক এখান থেকে হয়েছে। আর যেটা আমরা ইলাস্ট্রেটর এখান থেকে করতে পারি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসলো, আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। তো পিছনে যাওয়ার পরে দুইটাকে একসাথে আমরা সিলেক্ট করব, বাইরে থেকে এইভাবে ড্র্যাগ করে। সিলেক্ট করার পরে জাস্ট খালি কি করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই দেখেন, শেপের ভিতরে চলে আসলো। বলেন এই জিনিসটা আমি না এইভাবেই করছিলাম, শেপটা তো বাঁকা ছিল, তো একটা অংশ বাঁক করে গেল কেন? আপনার তাহলে ইমেজটা একটু বড় করে নিতে হবে। ইমেজটা বড় করার কারণে দেখেন, যেমন আমি দেখাই আপনাকে একটা জিনিস, দেখেন আমার এই শেপটা এরকম। হ্যাঁ আমি বলি, আপনি ত্রিভুজ শেপ নিয়ে এই ক্লিপটা বসান। আচ্ছা, ত্রিভুজটা করবো, রাইট? ধরেন ত্রিভুজ নিলাম একটা, আরে হ্যাঁ ত্রিভুজ নিলাম একটা, তারপরে বলেন, তারপরে এটা ক্লিপিং মাস্ক করবো, রাইট? তারপরে এই পিক, হ্যাঁ জি বলুন। দেখেন, এরপরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, এই যে। আচ্ছা ভাই, আমি গতকাল করার ট্রাই করছি, মনে করেন ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমি আমার একটা ছবি নিয়েছিলাম। আচ্ছা, তো এই যে আমি তো আগে শেপ গুলা করেছি, বামের এই যে ত্রিকোণা শেপ, তারপর ওই যে লম্বা শেপ, এগুলা করার পরে আমি যখন এই ক্লিপিং মাস্কটা দিতে গেছি, দেওয়ার ফলে আমার শেপ গুলা উদা হয়ে যাচ্ছিল। কারণ আপনি সব একসাথে সিলেক্ট করছেন। আপনার খালি জাস্ট সিলেক্টটা করতে হবে হচ্ছে কি, আপনার যেই শেপ আর যেই ইমেজ। আমি তো ওইটাই করছি ভাইয়া, মানে যে শেপ আর ইমেজ এই দুইটাকে আমি আলাদা। এখানে আমার 100টা শেপ থাকবে, কোনো সমস্যা নেই। দাঁড়ান আমি দেখাই। যেমন হ্যাঁ, যেটাকে ক্লিপিং মাস্ক করবেন সেটা আর কি নিচে, মানে নিচে থাকা লাগে শেপটার। রাইট, এই যেমন সুবিধা হয় ভাই, একবারে বাইরে রেখে করলে পরের দিন ভিতরে আনলে ভালো হয়। হ্যাঁ, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, আপনি কিভাবে করবেন, কোনো সমস্যা নেই। এই যেমন ধরেন এটা এখানে বাইরে থেকে করলেন, দুইটাকে সিলেক্ট করলেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমার যে একটু ছবি তুলবো। ভাইয়া ওই ইমেজটা মনে হয় একটু ঝাপসা ছিল, ঝাপসা করে কিভাবে? আচ্ছা ওয়েল, ঝাপসা করে কিভাবে? এখন জাস্ট খালি ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এই যে এই দেখেন, এই যে দেখেন, আপনি যেটুকু মন চায় আর কি, নিজের মন মতো। ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এই দেখেন হালকা কি ঝাপসা করেছে। এই ভাইয়া ভাই, এই ছবিতে আমি স্টক রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি করব? কোনটা? এই ছবিতে আমি স্টক রাখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে তখন স্টক, একটা স্টক কালার দিবেন,
ধরেন স্ট্রোক কালার, এই যে স্ট্রোক দিলেন, স্ট্রোক কালার আবার এটাতে কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনাকে একটা আমি দেখে যে আর কি খাবারের মেনুর একটা ইয়ে দিছিলাম, রাইট। হ্যাঁ ওইটা আর কি আমি পারতেছিলাম না, পরে আমি ওই আর কি ডিরেক্ট এভাবে করে দিছিলাম এটা আর কি। আচ্ছা ওয়েল, আমি দেখাই একটা জিনিস আপনাদের। আপনাদের যদি স্ট্রোক দরকার হয়, এই শেপটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি করে সাইডে রেখে দিবেন, ঠিক আছে? এটা একটা মজার কাহিনী দেখাই, যেমন হচ্ছে কি আপনি যেটা বলতেছেন বুঝতে পারছি, ক্লিপিং মাস্ক এই শেপটা এখানে নিয়ে আসেন, শেপটা অল্টার দিয়ে হালকা বড় করে দেন, হালকা বড় করে দিয়ে অ্যারেঞ্জ সেন্টিমেন্ট, এই যে যে মানে এরকম একটা কাইন্ড অফ শেপ থাকবে, রাইট? পিছনে জি ভাই, জি ভাই। হ্যাঁ হ্যাঁ এটাই। আর কি খাবার ভাই, খাবারের মেনু গুলা তৈরি করতে গেলে এরকম শেপ দিতে হয় তো? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আপনারা যেমন ধরেন যে গোল করে হ্যাঁ হ্যাঁ ভাই এই জিনিসটা আবার একটু দেখ। হ্যাঁ, ডাইরেক্ট ছবিতেও তো স্ট্রোক দেওয়া যায়। দাও যায়, যাবে না কেন, তাও দাও যায়, আপনি যেভাবে দেন কোনো সমস্যা নেই। ভাই আবার একটু দেখান না এই কাজটা কিভাবে করছেন। আচ্ছা দেখেন, আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কারণ আমি কিবোর্ড শর্টকাট অন করে গেলে আপনাদের সুবিধা হবে। এই দেখেন, এটাকে হচ্ছে কন্ট্রোল সি আর হচ্ছে আবার হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এফ, মানে এটা হচ্ছে কি একটা কপি হয়েছে, কপি হয়ে পেস্ট হয়েছে ফ্রন্টে সামনে, ঠিক আছে? এই জিনিসটা তো এটাকে তারপরে যে শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে হালকা একটু ছোট করে দিলাম, আমরা হালকা একটু ছোট করে দিলাম, হালকা ছোট করে দেওয়ার পরে দেখেন এখানে ভাইয়া কন্ট্রোল এফ মানে কি ব্রিং টু ফ্রন্ট? না হ্যাঁ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, এই যে দেখেন এডিট, এই যে দেখেন পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল প্লাস এফ এখানে দেওয়াই আছে। আমি আপনাদের কিবোর্ড শর্টকাটে একটা শীট দিছিলাম, আপনারা পাইছেন মনে হয় সবাই। তো কিবোর্ড শর্টকাট দিয়েছে কন্ট্রোল, ভাই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আপনারা নোমান ভাই দিয়ে দিছিলেন হোয়াটসঅ্যাপেই দরকার। ধরেন এই বার্গারের ইমেজটাই দরকার আপনার, এটা কপি করলেন, কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট, এবার জাস্ট খালি এখানে বসান, বসানোর পরে বড় করেন ইমেজটাকে, তারপরে অ্যারেঞ্জ ইনটু ব্যাক এন্ড বার্গারটা কিন্তু বসানো আর কিছু এখানে নিজের মতো করে জাস্ট নিয়ে অ্যালাইন করে নিতে হবে ঠিক মতো করে, তারপরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এবার এই ইমেজটাকে এখানে জাস্ট ক্লিক করে অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন করলে কাজটা আমি পরে শিখাবো আপনাদের, সমস্যা নেই, পারফেক্টলি মিডিলে বসে যায় যেভাবে। এই দেখেন, এখন আপনি চাইলে পিছনে এটা কালারটাও চেঞ্জ করতে পারেন, চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, সাদা দিতে পারেন। এই ছবি ভাইয়া সাইড গুলা কাটা পড়ে যে ভাইয়া ওটা কি করব? কোন সাইডগুলো কাটা পড়ে ভাইয়া? আমি বলি, আপনার শেপের থেকে যদি ছবি ছোট হয় তখন কিন্তু সাইডটা কাটা পড়ে, আপনার শেপের থেকে ছবির সাইজটা কিন্তু বড় হইতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। দেখেন আমার কি কোনটা কাটা পড়ছে কোথাও? না ভাইয়া, সাইড তো নাই, হ্যাঁ বুঝাইতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে Clipping পারছি আমি বুঝতে পারছি আপনি কি বলেছেন। দেখেন ভাই ক্লিপ করার পর কি ইমেজটা আমি বড় করতে পারবো না? হ্যাঁ সবই করা যাবে, কোনো সমস্যা নেই। এটা এখানে হচ্ছে আমি বলতেছি কিভাবে করবেন আপনারা। উপর থেকে আসবো, আইসোলেটেড অপশন আছে, দেখাচ্ছি আমি। রেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেখেন মেক ক্লিপিং মাস্ক দেন, এই দেখেন আপনারা এই দেখছেন একটু আসছে, বাকিটুকু কিন্তু কাটা পড়ছে। এখানে কিন্তু আর কিচ্ছু বসে নাই, এই শেপটা কিন্তু পুরো গায়েব হয়ে গেছে, দেখছেন? খালি একটু আসছে আমার, এই দেখেন খালি যেটুকু ইমেজ আছে একটু আসবে। সো আপনি ইমেজটা যদি বড় করে নেন হালকা, শিফট আর অল্টার চাপ দিয়ে বড় করে নিয়ে দুটাকে একসাথে করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেন, পুরাটা আসবে, পুরো শেপটা আসবে 100%। স্ট্রোকটা এই দেখেন, স্ট্রোকটা এখানে বাড়াই দেন, তাও একই হবে, আপনার নিজের মন মতো এই দেখেন স্ট্রোকটা বাড়াই দিলেন, এটার ভিতরেই সব হয়ে গেল। অবজেক্ট দিয়ে এক্সপান্ড, এই না যাই হোক, এটা হচ্ছে কি আপনার এইভাবেও করা যায়,
স্ট্রোকটা নেওয়া যায় আর এইভাবে স্ট্রোকটা নেওয়া যায়। আমার মনে হয় কি এইভাবে নেওয়াটাই বেটার, কারণ নিচে একটা শেপ থাকলে জিনিস সুবিধা হয়। জাস্ট খালি দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলে একসাথেই নড়বে, একসাথে বড় হবে, একসাথে ছোট হবে, যত বড় বড় লাগে সমস্যা নেই। তো এই দেখেন, আর ক্লিপিং মাস্কের হচ্ছে কি আপনি একটা জিনিস ক্লিপিং মাস্ক করে ফেলছেন, এই ইমেজটা ধরেন এই জিনিসটা আপনি ক্লিপিং মাস্ক করে ফেলছেন, এখন আপনার দরকার হচ্ছে ইমেজটা আবার সাইজ করা। তো এটা কিভাবে করব আমরা? এটা করার জন্য আমাদেরকে করতে হবে কি, প্রথমে রাইট ক্লিক, তারপর হচ্ছে আইসোলেট সিলেক্টেড গ্রুপ, এই আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক লেখা দেখছেন এখানে, এই দেখেন এটা ক্লিক করলাম, তারপর ইমেজটাতে ক্লিক করলাম, এরপর দেখেন ইমেজটা চাইলে আপনি বড় করতে পারেন। এই যে বড় করবেন, বড় করে এখানে যে স্কেপ প্রেস করবেন, স্কেপ বাটন, দেখেন এটা এইভাবে হয়ে গেছে। আবার এখানে এনে বসাই দেন, ইমেজটা রিসাইজ করতে পারবেন আপনি, নিজের মন মতো রিসাইজ করা যায়। বুঝতেছেন জিনিসটা? এবার বলেন কোন জায়গায় প্রবলেম? ভাইয়া ইমেজটা কি আগের মতো 4 কোণা করা যাবে নাকি? চারকোনা বলতে আপনার তো শেপ, তো আপনি তো গোল নিছিলেন না ইমেজটা, শেপটা তো আপনার গোল ছিল। না না, ওইটা না, বলতেছি আর কি ইমেজ আমি যেরকম আনছিলাম একদম ফার্স্টে ওইরকম। হ্যাঁ মার্কস রিলিজ করলে 4 কোণা হয়ে যাবে। হ্যাঁ, এই যে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দেখেন আপনার চারকোনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন এটা কিভাবে করবেন আমি বলি। এটাকে যখন হচ্ছে গিয়ে যে এভাবে করবেন আপনি, আমি পাচ্ছেন আবার পুরো ইমেজটা আমার লাগবে, রাইট ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক, আমরা যে ক্লিপিং মাস্ক করছি এটাকে ছেড়ে দিব, আবার ক্লিপিং মাস্কটাকে এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাইরে একটা ক্লিক, ইমেজটা নিয়ে বাইরে নিয়ে আসলাম। কাজ করতেছে। বলেন এটুকে কার কি প্রবলেম আছে? এরপরে হচ্ছে ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে আপনার যে কোনো ইমেজ দিলে আপনার একটা শেপের ভিতরে বসা দেখাতে পারবেন, রাইট? জি ভাইয়া পারবো। তো এখন স্ক্রিন শেয়ারে আসেন, এই শেয়ারটা আমার একটু দেখান এখনই। আমি আসি, যে কোনো একজন আসেন। আচ্ছা, যারা পারেন না তারা একটু কষ্ট করে আসেন না, মানে তারা প্র্যাকটিস করেন এখানে। আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একজন আসেন স্ক্রিন শেয়ারে। আর হচ্ছে এখানে নিচে আসেন, তো নিচে আসেন, ওই যে নিচে, আরো নিচে, একদম সবার নিচে নিচে একটা ডট আছে, একটা অ্যারো চিহ্ন আছে, ওইটা ধরেন, হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে স্ট্রোকস পাবেন, খুঁজেন। আর নাই আরো নিচে আসুন, নিচে আরো থাকার কথা। আরো ক্লিক করতে থাকেন না, হ্যাঁ এখানে আছে স্টক। এই যে স্ট্রোক, আচ্ছা এখানে স্ট্রোক দিয়ে পরে স্ট্রোকের কাজটা করতে পারবেন। স্ট্রোকটার রাইট চিহ্ন আছে যে ওই যে নিচে স্ট্রোক ব্রাশের পাশে। জি 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 বুঝতে পেরেছি। আর কিছু এইখানে, আচ্ছা এইখানে স্ট্রোক চেঞ্জের বিষয়টা কোথায় আছে? মানে স্ট্রোক চেঞ্জ মানে স্ট্রোকের যে বিষয়গুলো, যে ওয়াইড বা ডেপথ এগুলো চেঞ্জ করব, মানে একটু আগে যেটা করলাম এখানে কি আছে সেটা? এখানে আবার ওই যে উইন্ডো থেকে স্ট্রোকটা সিলেক্ট করেন, বা স্ট্রোক, ওই যে দেখেন ওই যে উপরে স্ট্রোকে ক্লিক করেন, স্ট্রোক নিচে দেখেন স্ট্রোক আছে, ওই যে উপরে, এই যে, হ্যাঁ এই যে চলে আসছে, দেখেন। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাইয়া, জি বলেন। এসেনশিয়াল ক্লাসিকটা নিলেন ক্লিপিং থেকে। অনেকগুলো শেপের ভিতরে যে একটা ছবিকে ক্লিপিং মাস্ক করে, ওটা একটু দেখাবেন নাকি পরে দেখাবেন? এখনই দেখাবো। হ্যাঁ পরে কেন দেখাবো, আমি পরে দেখাইতে আসছি। মুর্তজা ভাই, আপনার ওয়ার্ক স্পেস কিন্তু পেইন্টিং এ আছে, ওটা এসেনশিয়াল ক্লাসিক করে নিলে বা এসেনশিয়াল করে নিলে আপনার সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, এটা আসলে যে ওয়ার্ক মোডে কাজ করে মজা পায়। আমি যেমন বেসিক্যালি আমার পার্সোনাল হচ্ছে আমি পেইন্টিং এ কাজ করি সবসময়, আপনারা হয়তো খেয়াল করে দেখছেন, কারণ আমি আমার নিজের ওয়ার্ক স্পেসে কাজ করে, মানে আমি যেখানে কমফোর্টেবল ফিল করি আর কি। এটা যার পার্সোনাল অপিনিয়ন, যে পেইন্টিং যে ওয়ার্ক স্পেসে কাজ করে মজা পায়। এটার ভিতরে আপনি চাচ্ছেন যে ক্লিপিং মাস্কটা করতে, রাইট? তো এটা দেখেন, আপনি যখন ক্লিপিং মাস্ক করতে যাবেন প্রবলেমটা কি হয় আমি দেখাই আপনাকে একটা ইমেজ। কি আসবে স্ক্রিনশটে বলেন নেক্সট। আমরা কিন্তু কাজ করি শেপ নিয়ে, যেটা হচ্ছে ভেক্টর ফাইল। একটা শেপের আপনি অ্যাঙ্কর পয়েন্ট থাকে, ইমেজের কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট থাকে না। হ্যাঁ, কালকে আমরা অনেক ট্রাই করছি, ইমেজ হয় না, ছোট হয় না। Right. মানে আমি শেপ গুলোর মতো মিলাতে চাইছিলাম, হয় না। ইমেজটা আসলে মুভ করানো যাবে, এটার কোনো আকার চেঞ্জ করা যাবে না। ভাইয়া যদি কনভার্ট করে নিই আমরা,
ভাই আমি বলতে চাচ্ছিলাম যে উনি মানে ইমেজটাতে ইমেজটার উপরের অংশটা যদি মানে বাড়তি অনেক জায়গা থাকে না আমাদের ইমেজ, যে আমাদের এক সাইডটা চলে আসছে, তখন কি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই ইমেজটাকে একটু এদিক সেদিক করতে পারবো, মানে ওই হ্যাঁ, শেপের ডিরেক্ট ভিতরেই সিলেকশন আমি আপনার বললাম না যে রাইট ক্লিক আইসোলেশন করে করতে হবে? আইসোলেশন মোডে, রাইট, এক্স্যাক্টলি, ওকে ভাইয়া, ওকে ভাইয়া। আইসোলেট সিলেক্টেড ইমেজ। এই যে এবার করে আপনি এবার আপনার নিজের মতো করে হালকা একটু এডিট করে নেন আবার। ওকে, আচ্ছা। তাও তো ভাইয়া মানে ইয়ে হবে না, মানে মুভমেন্ট হ্যাঁ ছোট হ্যাঁ, করা এক্স্যাক্টলি, যাবে। আপনার সব ইমেজ তো আপনি হচ্ছে মন মতো পাবেন না, তো আপনার ইমেজ ওইভাবে চুজ করতে হবে আর কি, বা শেপটা ওইভাবে নিতে হবে, আপনি শেপটা ঘুরায় তারপর আপনার এই শেপটা নিতে হবে, তখন উল্টা করে, এছাড়া উপায় নেই আর কোনো অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপর আর কেউ স্ক্রিন শেয়ার আসতে চান, এছাড়া দেখাতে চান কাজ, তাহলে দেখাতে পারেন। আচ্ছা, কেউ দেখাবেন না, তাহলে নেক্সট টপিকে যাবো। এই টপিক কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে জি স্যার বললেন একজন, আর আর বাকিরা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা ছোট্ট ছোট্ট দুইটা টুল শিখবো, দুইটা বা তিনটা, এই যে তিনটা টুল শিখবো আজকে। একটা হচ্ছে কি আপনার ম্যাজিক ওয়ান টুল, একটা হচ্ছে ল্যাসো টুল, আর একটা হচ্ছে টাইপ টুল। এই টাইপ টুলের ভিতরে আবার হচ্ছে অনেকগুলো টুল আছে, এগুলো সবগুলি নিয়ে আজকে আলোচনা করবো আমরা। তো ধরেন ম্যাজিক ওয়ান টুলটা কি? ম্যাজিক ওয়ান টুলটা হলো বেসিক্যালি যে আমাদের অনেকগুলি কালার থাকতেই পারে একটা ইমেজের ভিতরে, বা একটা মানে শুরু করার আগে একটা কথা বলা যায়? কি বলেন? আপনি যে ইউটিউবে একই ধরনের কালারকে ক্লিক করে একবারে সিলেক্ট করা যেত। আচ্ছা, তো সেম ফর ইলাস্ট্রেটরেও এই কাজটাই সেম। এখানে আমরা সেম ধরনের কালার এখান থেকে একটা ক্লিকেই সিলেক্ট করতে পারবো। যেমন ধরেন এখানে হচ্ছে কি এই কালারটা, এই কালারটা, এই কালারটা, তিনটা ডিফারেন্ট, আর এই কালার, এই কালার, এই কালার সেম। ধরেন আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন এই সিমিলার টাইপের কালার সব একসাথে নিয়ে নিছে। সিমিলার টাইপের কালার মানে রেড, রেড একদম ডার্ক রেড, মানে রেডের যে হচ্ছে কি আপনার ফ্যামিলি থাকবে, ফ্যামিলি থেকে ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। শেষের কি ভাই দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ভাই স্ক্রিন তো ক্লিয়ার। ভাই ভাই আপনি পিন আনবেন? পিন করে নেন, সবাই দেখতে পারতেছে, বা আপনি বের হয়ে ঢুকেন তাহলে তখন দেখতে পারবেন। যেকোনো একটা না, যেকোনো একটা না, আমার নামের নিচে প্রেজেন্টেশন লেখা আছে, দেখেন যেটা নামের নিচে আমার প্রেজেন্টেশন লেখা আছে ওটাতে পিন করেন তাহলে হবে। তো দেখেন এখানে তিনটা রেড কালার, ঠিক আছে? এই তিনটা রেড, আমরা জাস্ট যদি একটা রেড কালার কি সিলেক্ট করি, দেখেন তিনটা রেড কালার একসাথে সিলেক্ট হয়ে গেছে। পরে আপনি এটাকে চাইলে সরাইতে পারেন আলাদাভাবে কোথাও, বা এটা কালারও চাইলে চেঞ্জ করতে পারেন একসাথে। মানে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আপনি মানে হচ্ছে ধরেন যে কোনো কালার চাইলে চেঞ্জ করতে পারেন, মানে সিলেক্ট করতে পারেন। ধরেন এই কালারটার আরো 20-25টা শেপ আপনার আছে, ধরেন ধরেন এখানে এই কালারের কতগুলি শেপ আছে দেখছেন, সেম সেম কালারের। জাস্ট খালি ম্যাজিক ওয়ান টুলে একটা ক্লিক করবো, একটা কালারে ক্লিক করবো, বাকি সব সিলেক্ট হয়ে যাবে এই কালারে যা আছে। এবারে সবগুলি আমরা যদি ইয়েলো করে দিই, তাহলে এই যে ইয়েলো, সব কটি ইয়েলো হয়ে যাবে একসাথে। এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুলের কাজ বেসিক্যালি। ম্যাজিক ওয়ান টুলটা কি করে আমাদের বলেন তো? সেম কালার সিলেকশন করে, সিলেক্ট করে, ওই কালারগুলিকে পরে এডিটও করা যায় ওই শেপগুলিরে। আপনি চাইলে হচ্ছে আপনি ধরেন যে হচ্ছে এখানে এই কালারগুলি যত আছে সব করে ডিলিট করে দিবেন, তাও সম্ভব। এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এটাতে ডিলিট করবেন, ডিলিট চাপ দিবেন, সব ডিলিট হয়ে যাবে একসাথে, দেখছেন? এটা হচ্ছে কি আপনার ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো বলেন একটু কি কি সমস্যা আছে, কার কি কি সমস্যা আছে বুঝাইলাম? সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এরপরে হচ্ছে কি আসলে ভাইয়া জি একটু যদি দেখে দিতেন, আমি এর আগে স্ক্রিনটা দেখতে পারি নাই তো। হ্যাঁ, এটা কিছুই না, জাস্ট খালি আপনি সেম কালারের যত শেপ থাকবে, ধরেন এখানে একটা রাউন্ড ইলিপস নিলাম, একটা পলিগন নিলাম,
টেক্সচার নিলাম, ধরেন সেম কালারের যতই শেপ থাকুক না কেন সে কালার চুজ করবে। তো ধরেন হচ্ছে কি আপনার, আমরা যখন ম্যাজিক ওয়ান টুলে গিয়ে এই জিনিসটাতে সিলেক্ট করব, দেখেন এখানে এই কালারের যা আছে মানে কোডিংটা করে ওরা হচ্ছে সিমিলার কালার টাইপের, মানে হচ্ছে এই ফ্যামিলির কালার যত থাকবে সব একসাথে রিমুভ হয়ে যাবে, মানে একটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এইগুলি প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিতে পারেন একসাথে, আবার চাইলে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এবার বুঝছেন জিনিসটা? ভাই না বুঝলে জিজ্ঞেস করেন সমস্যা জি নাই। ভাই বুঝতে পারছি। ওকে, না না পারলে জিজ্ঞেস করবেন। জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে, ক্লাসে একটু পার্টিসিপেশন করবেন আপনারা, ক্লাসে একটু কথা বলবেন, তাহলে দেখবেন ভালো লাগে, ক্লাসটা মজা হয়। আপনি একটা জিনিস বুঝতেছেন, অন্যজন বুঝতেছে না, সে জিজ্ঞেস করলো, আরো একজন বুঝতেছে না, তারও উপকার হলো। তো ক্লাসে পার্টিসিপেশনটা করবেন আপনারা সবসময়। তো যাই হোক, এরপরে আসি হচ্ছে কি আমরা ল্যাসো টুলে। ল্যাসো টুল জিনিসটা কি বলেন? এই ল্যাসো টুল সম্পর্কে কি কি আইডিয়া আছে? কার কি কি আইডিয়া আছে? এটাও সিলেকশন টুল আর কি, মতো সিলেক্ট করা যায়। স্যার ইচ্ছা মতো সিলেকশন করা যায়, মানে ফ্রি হ্যান্ড মুভিং সিলেকশন করা যায়, তাই না? ল্যাসো টুলটা দিয়ে। জি ভাইয়া। তো আমরা দেখেন একটা জিনিস দেখাই, এই দেখেন এই কটা শেপ নিলাম, কালারটা কালো হলুদ কালারটাকে আমি লাগিয়ে ধরেন হচ্ছে কি আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন করবো। সিলেকশন করার জন্য কি করবো আমরা? প্রথমে হচ্ছে কি ল্যাসো টুল নেব। ল্যাসো টুলটা নিয়ে, যেমন ধরেন আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, আবার এখান থেকে এখানে আসবো, এসে আবার উপরে যাবো, এখানে গিয়ে শেষ করবো। এই দেখেন যেখান থেকে আমি নিয়ে গেছি, যেখান থেকে শুরু করছিলাম ওখানে গিয়ে আমার আবার শেষ করতে হবে, কিন্তু মিলাই দিতে হবে জিনিসটা। না মিলাই দিলে এটা কিন্তু ল্যাসো টুল দিয়ে কিন্তু সিলেকশনটা হয় না অ্যাকচুয়ালি। তো এই সেম, আবার এটাতেও আপনি চাইলে এডিট করতে পারেন কালার। যেমন দেখেন আপনি এখান থেকে এটা সিলেক্ট, এই দেখেন যেমন ল্যাসো টুলে যাই, এটা সিলেক্ট করলাম, এটা করলাম, এখানে আসলাম, নিচে আসলাম, আবার ব্যাকে গেলাম, এখানে আসলাম, আবার এখানে গেলাম। দেখেন এই তিনটে সিলেকশন হয়েছে, বাকিগুলো একটাও সিলেকশন হয়ে যায়, কারণ আমরা এখান থেকে শুরু করছিলাম, আবার এখানে এসে শেষ করছি। এরপরে দেখেন খালি কালার চেঞ্জ করেন, এক কালার হয়ে যাবে, বুঝছেন? এটা হচ্ছে গিয়ে আপনার ল্যাসো টুল, আর হচ্ছে কুইক ম্যাজিক ওয়ান টুল। এবার একজন বলেন তো ম্যাজিক ওয়ান টুল কি করে আর ল্যাসো টুল কি করে? যে কোনো একজন বলেন, শুনি একটু। ম্যাজিক ওয়ান টুল আসলে এক কালারে সবগুলো বাছাই করে। আর আমরা আর যে কুইক সিলেকশনে সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে দিতে পারি যে এই কালারগুলো আমি নিতে পারবো, বা এইগুলো সিলেকশন করে নিব আমি। আচ্ছা, রাইট। আর কি ফ্রি হ্যান্ড যেটা বলেন। হ্যাঁ, ওকে। আর আরেকটা হচ্ছে কি আপনার ল্যাসো টুলে আরেকটা কাজ আছে, এটা এখন দেখাবো, বাট তার আগে আপনারা বলেন ল্যাসো টুল দিয়ে কি করে? মানে এই অ্যাঙ্কর পয়েন্ট টু এই অ্যাঙ্কর পয়েন্ট, কি আবার মিলাই দিলাম, এই দেখেন খালি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। এবার জাস্ট খালি আপনি এবার ডিরেক্ট সিলেকশন তুলে যান, গিয়ে রাইট অ্যারো প্রেস করেন, দেখেন ওই যে ওই দিন দেখাইছিলাম যে আপনাদেরকে, যেটা ডিরেক্ট সিলেকশন দিয়ে, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটা আমরা আগে শিফট চাপ দিয়ে, মানে হচ্ছে শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করতাম, এখানে একটা ক্লিক করতাম, তাই না? ওইটা এখন জাস্ট খালি আমরা ল্যাসো টুল দিয়ে খালি জাস্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে গেছি। শিফট কি লাগবে? না, শিফট কি আর লাগতেছে না তখন। জি ভাই। এই দেখেন আবার দেখাই, বাইরে ক্লিক নিলাম ল্যাসো টুল, এখান থেকে গিয়ে আবার এই পর্যন্ত এসে শেষ করলাম, তাই না? এবার গিয়ে এবার জাস্ট খালি শিফট খালি চাপ দিয়ে ডান দিকে নিলে হয় কি সেম প্রপোর্শনে পারে আর কি। দেখেন শিফট চাপ দিয়ে ধরে খালি জাস্ট রাইট কি যতক্ষণ পর্যন্ত পারছি। এই যে শেপ হয়ে গেল সুন্দর। সো আমরা হচ্ছে ল্যাসো টুল দিয়ে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে গিয়ে পুরো অবজেক্ট সিলেক্ট করতে পারি, অথবা স্পেসিফিক কোনো অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করতে পারি আমরা। মাথায় থাকবে জিনিসটা?
জি ভাইয়া। আচ্ছা, যেমন ধরেন আমার হচ্ছে গিয়ে দরকার জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট। বাইরে এটা ক্লিক করি, এই দেখেন এখান থেকে আমি শুরু করলাম, এখান থেকে গিয়ে আবার এখানে এসে মিলাই দিলাম। আর জাস্ট কোন অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট হয়েছে এটা। সিলেকশন তুলে যান, ল্যাসো টুল দিয়ে ইজিলি করা যায় আর কি। ল্যাসো টুলটা অত বেশি কার্যকরী না অ্যাকচুয়ালি। যেসব কাজ ল্যাসো টুল দিয়ে করা যায় ওগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করে ফেলি অ্যাকচুয়ালি। তো ডিরেক্ট সিলেকশন টুলটাই আপনারা সবসময় মাথায় রাখেন, কারণ এই কাজটা অনেক দরকার ডিরেক্ট সিলেকশন টুলে। যেমন এই যেমন দেখেন এখানে জাস্ট এটা ক্লিক করলেন, ক্লিক করে এটাকে দেখেন নিচে নামাই দিলেন, এভাবে রাখলেন, বা হচ্ছে এটারে একদম বাইরে বাইরে করে দিলেন, দেখেন এটা লোগো টাইপের হয়ে গেছে। গ্রামের লোগো তো প্রায় কাইন্ড অফ এরকমই, তাই না? জি ভাই। তো দেখেন জাস্ট খালি কিছু না, একটা খালি সার্কেলটারে ধরে টান দিয়ে যে এরকম নিচে দিয়ে এই দেখেন একটা শেপ হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি আপনার ল্যাসো টুলের কাজ আর হচ্ছে ইয়া টুলের কাজ, ম্যাজিক ওয়ান টুলের কাজ। এই দুটা তো ক্লিয়ার, রাইট? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আসি আমরা নেক্সট টেক্সট টুল, মজার জিনিস, টাইপ টুল। মাঝখানে দুইটা রুলস, পেন টুল আর হচ্ছে কার্ভেচার টুল। আপনারা যে পেন টুল তো শিখে আসছেন, আমি পেন টুল নিয়ে আলাদা একটা ক্লাস রাখবো শুধু। ওই দিন পেন টুল শিখাবো, পেন টুল প্র্যাকটিস করাবো, আর এখানে পেন টুলের কাজ দিব কিছু। জি ভাই। ওটার জন্য আলাদা একটা ক্লাস, এটা এই ক্লাস আমি প্যাসেজে যাচ্ছি না আপাতত। ওকে ভাইয়া ঠিক আছে। আপনাদের দুইটা আলাদা আলাদা ক্লাস হবে, একটা হচ্ছে পেন টুল দিয়ে আর কার্ভেচার টুল নিয়ে। পেন টুলের আন্ডারে অনেক কিছু আছে, আবার কার্ভেচার টুল আছে। আর আরেকটা ক্লাস রাখবো হচ্ছে গিয়ে আপনাদের অ্যালাইন টুল, পাথফাইন্ডার টুল আর শেপ বিল্ডার টুল, এই তিনটা। আর এই তিনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে দুইটা টুলস আছে। ইয়েস, এটা গ্রুপ সিলেকশন টুল। তো এই সমস্যা নেই, আস্তে আস্তে সবই শিখবেন। আপাতত একটু কি করেন না বেসিকে। জি ভাই। আগে একটু কি করেন, তারপরে আস্তে আস্তে যাই ভাই, সমস্যা নেই। আমি কোনো ভেগে যাচ্ছি না, এট লিস্ট আমি আছি আপনাদের সাথে। যদি আপনারা আমার রাখতে পারেন তাহলে আমি আছি আপনার সাথে। জি ভাই ইনশাআল্লাহ। ভাই আপনার থাকতে চাইলে আমরা মাথায় দিলে রাখতে পারবো। ভাইয়া বারবার ব্যাচ চেঞ্জ করতে করতে আমাদের হালুয়া টাইট, এই জন্য আর কি ভাই সাহস কম পাই। অ্যাকচুয়ালি তো হচ্ছে আপনারা জানেন হয়তো বা, আপনারা আমার সেকেন্ড ব্যাচ, আমার ফার্স্ট ব্যাচ হচ্ছে 54 আর আপনার হচ্ছে 67, এই দুইটা ব্যাচ। আর আপনাদের মনে হয় একটা সুখবর আছে, সেটা হচ্ছে গিয়ে 54 মনে হয় এখানে এসে ক্লাস করবে। যদি নেক্সট দিন থেকে দেখি স্টুডেন্ট সংখ্যা কম, 54ও এখানে ক্লাস করবে একসাথে। আপনাদের ভাইয়া তাহলে কি আমাদের ব্যাচে কি ভালো মানে প্রেজেন্ট থাকে? এক্স্যাক্টলি 100% ভাই, আপনাদের ব্যাচটা নিয়ে আমি প্রশংসা করি। 54 এ এই ব্যাচের স্টুডেন্ট দেখেন, আপনাদের দেখেন, দুইজনের তফাৎ একটা বেশি দেখলাম ভাইয়া 7 জন নাকি দেখলাম একটা ভিডিওতে দেখলাম। এটা মেনে নেয় 7 জন না, আমার ব্যাচে ওখানে ওরা ক্লাস করে 15 থেকে 16 জন। আর 20 জনের নিচে কোনো ক্লাস হইলে ওই ক্লাসটা আমরা ক্যান্সেল করে দিই, মানে ওই ব্যাচটা ক্যান্সেল করে আরেকটা ব্যাচে ট্রান্সফার করে দিই, ব্যাচটা বন্ধ করে। সো আপনাদের মার্চ করে দিব দুইটা ব্যাচ, 54 আর 60 মার্চ করে। আমরা জনসংখ্যা বেশি, তাও আমরা 3 ব্যাচ চাই। তাহলে এবার বুঝেন কেন আপনাদের চেঞ্জ হয়েছে, কেন যে কি কারণে চেঞ্জ হয়েছে। প্রথমটা ছিল আমাদের মাইক্রো ওয়ার্কার্স এর কাজ করেছিল, তারপর আপনার গ্রাফিক ডিজাইন চাকরি করতে চলে গেল। এখন ভাইয়া আমাদের যে আর কি আমরা যে প্রথম রেজিস্ট্রেশন করছিলাম ওই ফাইলটা ভাইয়া পিটিভি ভাই কোনোভাবে ডিজেবল হয়ে গেছিল, যার কারণে পরে আমরা আবার রেজিস্ট্রেশন করি, পরে আবার অন্য ব্যাচে আমরা আসি আবার। না পৃথিবী ভাই না, আমাদের হচ্ছে প্রথমে অন্য আরেকটা কোম্পানিতে ছিল, তো পরে ওরা হচ্ছে এলইডি থেকে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল, পরে আর কি আমাদেরকে বলছিল নতুন করে আবার রেজিস্ট্রেশন করাইতে, পরে হচ্ছে সিডব্লিউবিডি এর আন্ডারে আমরা আসলাম। ও আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে কি কাহিনী। জি ভাই, সমস্যা নেই, সিডব্লিউবিডি বেস্ট। সিডব্লিউবি তে অনেক ভালো ভালো ট্রেনার আছে জানেন। জি ভাই। সানোয়ার ভাইকে চেনেন? হ্যাঁ সানোয়ার ভাই হচ্ছে দেখি মাঝে মধ্যে যে সে ক্লাসে ঢুকে আর ডিজিটাল মার্কেটিং করে, রাইট? জি ভাই। হ্যাঁ, কেন আমরা পরিচিত নাকি?
আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটাতে ক্লাস করতেছেন আপনি সানোয়ার ভাই? হ্যাঁ, আমি তো অরিজিনালি ছিলাম 58, পরে আমাদের ব্যাচে হচ্ছে মানুষ কমে যাওয়ার কারণে অনেকদিন ব্যাচ বন্ধ ছিল। পরে এই যে রিসেন্টলি খুলছে 67, তো 67 ব্যাচে ছিলাম, কিন্তু ওই যে আপনার এটা টাইম শিফট হওয়ার কারণে এখন আবার ব্যাচ চেঞ্জ করে আবার নতুন ব্যাচে ঢোকা লাগছে 69-এ। 69 সানোয়ার ভাই 69 এ করতেছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, মানে বলতে গেলে সানোয়ার ভাই নতুন ব্যাচ খুললে মানে সবগুলো ব্যাচেই আছি। আচ্ছা ভাই, যারা মানে গ্রাফিক্স ডিজাইন শিখি আমরা, তারা কি এই এলইডিপি তে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো? এইটা না, অ্যাকচুয়ালি না, একটা কোর্স শেষ করে তারপর আরেকটা, এর আগে না। দুটো কোর্স করতে পারবে না। হ্যাঁ, আমার ধরেন একসাথে হয়ে গেছে কাকতালীয় ভাবে, কারণ হচ্ছে ওই যে গত বছরের ব্যাচ বন্ধ হয়ে গেছিল, এই বছর চালু হয়েছে, সেটা এইভাবে আর কি একসাথে হয়ে গেছে। এক্স্যাক্টলি। মানে ভাইয়া এই গ্রাফিক্স ডিজাইনের 3 মাস ব্যাপী কোর্সটা শেষ হইলে তারপর আবার মানে একই জিমেইল একই নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো? একই জিমেইল আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারে এখন 10 ডিজিট না। আমি বলি, আমি আপনাদের টেকনিক শিখাই দিই। আপনাদের এখন কত ডিজিটের এনআইডি? 10 ডিজিট, রাইট? এর আগে 4টা জিরো লাগাই দিবেন এনআইডি যখন রেজিস্ট্রেশন করবেন। 4টা জিরো লাগাই দিলে তাহলে, বা হচ্ছে 3টা বা 3টা, হ্যাঁ 3টা জিরো লাগাই দিয়ে পরে রেজিস্ট্রেশন করবেন, তখন ওরা বুঝে নিবে আর কি। এলইডি সমস্যা নেই। এই আর জাস্ট খালি একটু চেঞ্জ করে দিবেন আর কি। ডিয়ার ট্রেনার, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, আমি কেটে দিব। আমি আপনাদের আগে রেকর্ড ফাইল দিব, হোয়াটসঅ্যাপটা এখানে আছে এখন। তো আমি টি চাপ দিলাম, দেখেন অটোমেটিক আমার এখানে চলে আসছে। মানে এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। তো টেক্সট টুল দিয়ে বা টাইপ টুল দিয়ে আমরা কি করি বলেন তো? বেসিক্যালি লেখালেখি করে, রাইট, আমরা লেখালেখি করি। যেমন ধরেন আমরা এখানে এখন লিখলাম, সাপোজ লিখলাম এলইডিপি ব্যাচ 67, তাই না? দেখেন এভাবে লিখলাম। লেখার পরে এখানে দেখেন উপরে অপশন আছে আমাদের ক্যারেক্টার। এই ক্যারেক্টারে গিয়ে আমরা আমাদের সবকিছু, মনে করলেন যে এখানে গিয়ে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো, যে কোনো ফন্ট চাইলে আমরা ইউজ করতে পারবো এখানে। আর কিছু কিছু ভালো ফন্টের নাম আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, কোনো সমস্যা নেই এটা। বাট এখন খালি জাস্ট দেখেন। তো ধরেন আমরা ফন্ট নিলাম, ফন্ট নেওয়ার পরে তারপরে জাস্ট খালি এই যে এটা হচ্ছে কি টাইপ টুল, মানে আমরা এখানে যা লিখবো ওইটাই টাইপ হবে আর কি। মানে একটা ক্লিক, তারপরে এটা দিয়ে হচ্ছে শিফট আর অল্টার দিয়ে একটু বড় করে নিলাম সাইজটা, তারপর ডবল ক্লিক, এটার উপরে ডবল ক্লিক করে তারপরে হচ্ছে কি আপনি টাইপ দিয়ে লিখতে পারবেন। যেমন ধরেন আবার লিখবো এলইডিপি ব্যাচ। এটা ভাইয়া, জি বলেন। ওই যে ফাইবার থেকে একটা মেসেজ আসছে, আর ওইটাতে অ্যাক্টিভ দেওয়ার পরে লেখা, মানে ফাইবারে আসছে যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, দিস ইজ আ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে তাইলে? রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আর কিছু সহযোগিতার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর যদি ফাইবার রিলেটেড এরকম প্রবলেম থাকে আমার নক দেন পার্সোনালি, সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমি বলি টেক্সট টুল, টাইপ টুল। এবার টাইপ টুলটা আপনারা রিসাইজ করবেন কিভাবে দেখেন। মানে সাপোজ ধরেন এখানে একটা এখানে একটা ধরেন আপনার একটা লোগো আছে, ফাইল দেন, আমি আমার একটা লোগো ফাইল ওপেন করি। ধরেন আমি এই লোগোটা নিই, সাপোজ না এখানে টেক্সট আছে, আমি আমার এই লোগোটাকে নিয়ে আসবো এই পেজে। আনগ্রুপ, ডিলিট, ডিলিট। ধরেন এখানে আমরা আবার হচ্ছে লোগোর ইয়াটা লিখবো, আমরা লোগোর নিচে যে নাম ছিল নামটা লিখবো। নামটা ছিল হচ্ছে কি আপনার, ভিক্টোরিয়াটা একটু বড় করে নিই জাস্ট। নামটা ছিল হচ্ছে ভিক্টোরিয়াস পার্ল। তো ভিআইসি ভিক্টোরিয়াস
পার্ট, তাই না? এখন দেখেন আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে টাইপ টুলের ক্ষেত্রে, যে আমাদের লেখাটা জানি খুব বেশি বড় না হয়ে যায়। যেমন ধরেন আপনি এখন আপনার এই লেখাটা এই লোগোর চাইতে, লোগোর যে একদম আপনার হচ্ছে শেষ মাথা আর এটা শেষ মাথা, এই টেক্সটটা থাকতে হবে আপনার হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ফলো করে। এই দেখেন যেমন হচ্ছে এখান থেকে আমি শিফট চাপ দিচ্ছি, শুধু জাস্ট শিফট চাপ দিয়ে এই দেখেন একটা দাগ দেখাইছে, দেখছেন পিঙ্ক কালারের? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এই যে দেখেন এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। আবার সেম এই জিনিসটাকে এই সেটটাকে ধরে শিফট চাপ দিয়ে আমরা এই দেখেন এই যে একটা দাগ দেখাইছে এখানে ছেড়ে দিলাম। মানে এটার অ্যালাইনমেন্ট আর এটার অ্যালাইনমেন্ট সেম। এটা দিয়ে সবসময় লোগোর নাম আমাদের রাখতে হয় একটু মোটা বা বোল্ড বা এক্সট্রা বোল্ডও দেওয়া যায়, সমস্যা নেই। ধরেন বোল্ডই রাখলাম আমরা এইটা। আর এটার নিচে প্রত্যেকটা লোগোর নিচে হয় আবার ট্যাগলাইন। ট্যাগলাইনের ক্ষেত্রে কি হয় আমি আপনাকে বলি। যেমন ধরেন ট্যাগলাইনটা আমরা যদি লোগোর টাইপটা যদি হচ্ছে আপনার মানে কোম্পানির নামটা যদি আমরা মোটা দেই, তো তখন আমাদের স্লোগান বা ট্যাগলাইন বলা হয় নিচের যে লাইনটা থাকে, এটা হবে হচ্ছে গিয়ে থিন অথবা লাইট। এই যে লাইট, কিন্তু দেখেন এই লাইটটা দেওয়ার পরে এখানে কি মানাচ্ছে এটা ঠিক মতো? এটা মানাচ্ছে না। তো এটা করতে হয় একটু ছোট করে দিই আমরা, অলওয়েজ ছোট করে দিয়ে এভাবে জাস্ট করে আমি টেক্সটটা লিখে দিই। ধরেন হচ্ছে গিয়ে লিখলাম সার্ভিং ওমেন, বা হচ্ছে ধরেন এখানে ফটোগ্রাফি লেখাটাই লিখলাম, ধরেন ফটোগ্রাফি, এটাও ধরেন নতুন কিছু, ভিক্টোরিয়া স্কল ফটোগ্রাফি, ঠিক আছে? তো ধরেন এই ফটোগ্রাফি লেখাটা আমরা যদি এইভাবে বসাই, মিডিলে যদি সেন্টার করি, দেখেন এই দেখেন আমরা যদি এখানে যদি সেন্টার করে দিই খুব বাজে লাগে দেখতে জিনিসটা। তো আমরা তখন করবো কি, এই জিনিসটাকে জাস্ট খালি এই জিনিসটাকে দেখেন করবো কি, আমরা অল্টার চাপ দিয়ে ধরবো কিবোর্ড থেকে, দেখেন কি হয়। তারপরে আমি বলতেছি কেন করলাম এটা এইভাবে। অল্টার চাপ দিয়ে ধরে রাইট অ্যারো প্রেস করবো আমরা, এই দেখেন অনেক সময় দেখেন না এরকম টেক্সট এরকম ফাঁকা হয়ে বসছে, আসলে কিছু না, অল্টার চাপটা ধরে এখানে মাঝখানে আমরা গ্যাপিং বাড়াই দিলাম, প্রত্যেকটা টেক্সট ক্যারেক্টার থেকে প্রত্যেকটা ক্যারেক্টারে গ্যাপিংটা বাড়াই দিলাম। দেখেন গ্যাপিংটা বাড়ানোর পরে দূর থেকে দেখলে মনে হয় যে না এটা একটা আসলে একটা লোগোর কিছু একটা। কিভাবে বাড়াইছেন আরেকবার বলবেন? এই যে দেখেন এখানে জাস্ট খালি কিছু না, খালি অল্টার চাপ দিছি, অল্টার চাপ দিয়ে খালি জাস্ট দেখেন অল্টার চাপ দিছি, চাপ দিয়ে ধরে লেফট অ্যারো দিলে এই দেখেন গ্যাপিংটা কমে যাচ্ছে। লেফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখছি, আবার রাইট বাটনটা চাপ দিয়ে ধরে রাখছি, দেখেন। আর এটা আরেকটা কাজ করা যায়, এটা চাইলে আপনারা ক্যারেক্টার অপশন থেকে করতে পারেন। যেমন ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে যাওয়ার পর এখানে আছে একটা VA অপশন, দেখছেন সেট দ্য ট্র্যাকিং ফর সিলেক্টেড ক্যারেক্টার্স। এই দেখেন এখানে আছে কত 1680, আপনি 0 দেন, এই দেখেন ঠিক হয়ে গেছে। আবার এখানে আবার ক্যারেক্টারে যান, এখানে হচ্ছে কি আপনি আবার 1680 দেন, 1670 দেন, এটা ঠিক হয়ে গেছে, দেখছেন? মানে এটা হচ্ছে কি আপনার ক্যারেক্টারের ভিতরে অপশন। আমি এখানে জাস্ট এটা দেখাইলাম, এবার দেখাবো হচ্ছে কি ক্যারেক্টার অপশনগুলি কি কি। এই লোগোটা লাগবে বাদ। ধরেন হচ্ছে কি আমাদের এবার পসিবিলিটিস কি কি আর হচ্ছে ইয়া কি কি। যেমন ক্যারেক্টারে যাই আমরা, আবার এটা সিলেক্ট করি, ক্যারেক্টারে যাই, ক্যারেক্টারে যাওয়ার পরে দেখেন এখানে কি কি অপশন আছে। এখানে সেট দ্য ফন্ট সাইজ, মানে আমাদের ফন্টের সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে রিসেট করতে পারবো, বা আমরা এখানে চেয়ে সিলেক্ট করে টাইপ করে দিয়ে দিতে পারবো। ধরেন হচ্ছে 75টাই আমরা দিলাম, 75, এখানে 75 হয়ে গেছে। এরপরে এটা কি বলছে দেখেন, সেট দ্য কি কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটা দরকার নেই আপাতত। এটা দেখেন সেট দ্য লিডিং মানে হচ্ছে কি আপনার যদি দুইটা টেক্সট থাকে একসাথে, তারপরে যদি আপনি ক্যারেক্টারে যান, তারপরে যদি আপনি লিডিংটা সেট করেন, তখন আস্তে আস্তে মাঝখান দিয়ে হালকা হালকা করে আপনার হচ্ছে লিডিংটা বাড়ে। মানে হচ্ছে আপনার ফন্টটা একটুখানি যে যেমন আমরা এই যে এইভাবে টান দিই না, এইভাবে ডাইরেক্ট যদি টান দিই, এই যে এরকম একটা কেমন যেন ভেঙে গেল না ফন্টটা, কেমন যেন মনে হচ্ছে না যে আনরিয়েলিস্টিক লাগতেছে। হ্যাঁ, এই জিনিসটা কখনো করা যাবে না। আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা যখন ফন্টটা করবো হয় শিফট চাপ দিয়ে এই পয়েন্টটা ধরে টানাটানি করব, অথবা আপনার শিফট আর অল্টার ধরে এক কোণা ধরে টানাটানি করব।
এইভাবে, বা শিফট অল্টার ধরে এইভাবে, অথবা এই যে শিফট চাপ দিয়ে এই কোণাটা, অথবা শিফট চাপ দিয়ে এই বাম সাইডে বাম কোণা, এরকম। তাহলে প্রপোর্শনটা ঠিক থাকবে শিফট চাপ দিয়ে ধরলে। আপনি যদি নর্মালি এরকম করেন, দেখেন কি অবস্থা হয়ে যায় ফন্টটার। মনে হচ্ছে না কেমন জানি একসাথে সব মানে একসাথে চাপ দিছে কেউ। জি ভাই, মনে হইতেছে একদিকে থেকে ঘুষি দিছে আর একদিকে চেপে গেছে। হ্যাঁ, এই সেম এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে কি আমাদের সবসময় প্রপোর্শনটা ঠিক রাখতে হবে, যে আমাদের ফন্টের সাইজ মানে ফন্ট ইয়াটা জানি ঠিক থাকে, প্রপোর্শনটা ঠিক থাকে। আমাদের ফন্টের সাইজ ছোট হবে কিন্তু ফন্ট মনে হবে না যে কেউ চাপ দিছে। সো অলওয়েজ শিফট চাপ দিয়ে নিব, অথবা শিফট আর অল্টার একসাথে চাপ দিয়ে নিব আমরা। সেম প্রপোর্শন, এটা সবসময় মাথায় রাখতে হবে টেক্সট টুলের ক্ষেত্রে। কারণ এটা আজকে আমি দেখাই দিলাম কেন, এটা হচ্ছে আপনাদের লোগোর ক্ষেত্রে, ব্যানারের ক্ষেত্রে, মানে টেক্সট সব জায়গায় লাগে, তাই না? তো এই টেক্সটটা জানি হচ্ছে কি আপনারা সুষ্ঠুভাবে ইউজ করতে পারেন প্রপার ভাবে, এই জন্য। যেমন ধরেন এটা এইভাবে করে দিলাম। আবার আপনারা দেখবেন হয়তো বা টেক্সটের ক্ষেত্রে কিছু টেক্সটে যেমন লোগো দেখবেন, যেমন হচ্ছে কি ধরেন ধরেন এখানে লিখলেন ABC, লেখার পরে এটা হচ্ছে লাইট থেকে করে দিলেন এক্সট্রা ব্ল্যাক করে দিলেন, এই যে ব্ল্যাক। এরপরে অনেক সময় অনেক লোগো দেখবেন থাকে এরকম, যে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুল একটা নিলাম, নিয়ে 45 ডিগ্রি ঘুরাই দিলাম, এই যে এরকম এরকম ঘুরাই দেওয়ার পরে এখানে রাখলাম, এরকম ভাবে রাখলাম, এইভাবে রাখলাম, হ্যাঁ এই যে এইভাবে ধরেন এইভাবে রাখলাম, এটা কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার দিলাম। তো দেখেন তারপরে এখানে রাইট ক্লিক করে আমরা কিন্তু কোনো ফন্টকে এভাবে ডিরেক্টলি কিন্তু আমরা কাটতে পারবো না। সো আমাদেরকে করতে হবে ফন্টটাকে ভেঙে ভেক্টর করে নিতে হবে বা শেপ করে নিতে হবে। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, এটা কিন্তু ফন্টটা ভেঙে আমার শেপ হয়ে গেল। তারপরে সবগুলি একসাথে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল আমি যদিও দেখাই নাই, দেখেন আমি খালি জাস্ট দেখাচ্ছি যে কিরকম টাইপের লোগো হয়। দেখবেন আপনারা অনেক সময় কাটা থাকে মাঝখান দিয়ে, পুরো ফন্ট কাটা থাকে, এই দেখেন এরকম থাকে না অনেক সময় অনেক লোগো, এই যে এরকম মাঝখান দিয়ে কেটে গেছে। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট খালি কিছুই না, আমি এটা জাস্ট খালি একটা এক্সাম্পল দেখাইলাম। আমরা হচ্ছে কি এটা দেখানো মানেই হচ্ছে এটা, যে অনেক সময় আমাদের অনেক কাজ করার ক্ষেত্রে আমাদের ফন্টটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, অথবা ফন্টটাকে ভেঙে নিতে হবে। যেমন দেখেন আপনি কিন্তু এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন না ডিরেক্ট, মানে আপনি প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনার নর্মালি একসাথে নড়তেছে, তাই না? একসাথে নড়তেছে, এখানে কিন্তু আনগ্রুপ করারও কোনো অপশন নেই। সো আমাদের এখানে করতে হয় কি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে নিতে হয়, তারপরে রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করলে দেখেন এটা আলাদা নড়বে, এটা আলাদা নড়বে, এটা আলাদা নড়বে, আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা ফন্ট। মানে এটা হচ্ছে কি আপনার নর্মাল হচ্ছে কি ফন্ট ইয়াতে আছে, ফন্ট ফরম্যাটে তো বা টেক্সট ফরম্যাটে। এটাকে এখন আপনার করতে হবে শেপ ফরম্যাট, কারণ এটার ভিতরে আপনার কাটাকুটি করা লাগবে সোজা বাংলায়। যেমন ধরেন আপনি এখানে ধরেন এবিসি না দিয়ে খালি ই দেই, ই, এমন ইটা দিয়ে আপনি অনেক সময় অনেক লোগো দেখবেন এই টাইপের। এখানটায় আপনি একটা ইয়া নিচ্ছেন, আচ্ছা ভাইয়া, বেশিরভাগ অক্ষরের লোগোই তো শেপ করে তারপর অক্ষরগুলো বানানো হয় না? মানে বুঝি নাই। মানে এই যে লেটারের লোগো যেগুলো, হ্যাঁ ক্রিয়েট আউটলাইন্স করে তারপরে লোগো। আমি বলি শুনেন, এই জিনিসটা করা হয় কেন, আপনারা দেখবেন যে হচ্ছে অনেক সময় ফ্রিপিক অথবা অন্য কোনো ওয়েবসাইটে ফ্রিপিক অথবা হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে আপনি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমরা যখনই কোনো লোগো দেখি যে সেগুলিকে শেপ করে নেওয়া হয়, তাই না? জি, মানে শেপ করে মনে করেন ইটা উনি 6টা শেপ মানে 4টা শেপ দিয়ে এরকম ই লেখা যায় না? হ্যাঁ যায়, ওই তো ওরকম করে দেখি নেয় বেশিরভাগ। হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ওইগুলো হচ্ছে অন্য টাইপের লোগো, আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি ধরেন কি টাইপের লোগো, ইটা
এটারে আমরা হচ্ছে এই ফন্টটারে আমরা চাইলে আবার এডিট করতে পারবো। যেমন ধরেন রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আমরা এখানে একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা রেক্টেঙ্গুলার নিলাম, অল্টার চাপ দিয়ে আবার অল্টার চাপ দিয়ে আবার হচ্ছে নিচে এরকম একটা শেপ নিলাম, এই যে এরকম করে দিলাম, এই দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডারটা নিলাম, অল্টার চাপ দিয়ে ফালাই দিলাম, এটা অল্টার চাপ দিয়ে ফালাই দিলাম। অনেক সময় দেখবেন নর্মাল ইয়ের লোগো এই টাইপেরও হয়, জাস্ট খালি এই তিনটা দাগ, এটা দিয়ে অনেক সময় হয়, ঠিক আছে? তো এরকম ভাবে আর কি। তো টেক্সটটাকে আমরা যদি ভাঙতে চাই, মানে টেক্সটকে ভাঙতে আমাদের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করা লাগে, অথবা আপনারা যদি ক্রিয়েট আউটলাইন না করতে চান তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি এক্সপান্ড করা। ওই যে আমরা স্ট্রোক থেকে ফিল থেকে স্ট্রোক করলে এক্সপ্যান্ড করছিলাম না প্রথম দিন, মনে আছে প্রথম ক্লাসে? মানে স্ট্রোক থেকে ফিল করার জন্য আমি দেখাই আপনাদেরকে। যেমন ধরেন এইচ, শুধু এইচ লোগোটা, এটা তো একটা টেক্সট, তাই না? এখন ফন্ট সাইজ আছে, এখন এটাকে কি আপনি এডিট করতে পারবেন চাইলে? এডিট কি করা সম্ভব এখন? না। কাটাকাটি করা সম্ভব না ভাই। তো এটার জন্য আমাদের অবজেক্ট থেকে চাইলে আমরা এক্সপান্ড করে নিতে পারি। এক্সপান্ড, এই অবজেক্ট, এই দেখেন এখন টেক্সটটা হচ্ছে আপনি এডিটেবল, ফুললি এডিটেবল আর টেক্সটটা। এখন চাইলে আপনি হচ্ছে দেখেন এটা স্ট্রোকেও নিয়ে নিতে পারেন এখন চাইলে। এটা স্যার এক্সপ্যান্ড আর এই ক্রিয়েট আউটলাইনস এর মধ্যে পার্থক্য? সেম জিনিস, খালি ফন্টের ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইনস ইউজ করা হয়, আর হচ্ছে খালি টেক্সটের ক্ষেত্রে। আর হচ্ছে কি আপনার এক্সপান্ডটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রোককে ফিলে পরিণত করার জন্য আমরা স্ট্রোক মানে এক্সপান্ড অপশনটা ইউজ করি, ঠিক আছে? বা কোনো ইফেক্টকে ভাঙার জন্য এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আছে একটা অপশন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো এই দুটো ইউজ করি আমরা। তো এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা অবজেক্টের ভিতরে ঢুকে প্রত্যেকটা ট্রান্সফর্ম কি করে, অ্যারেঞ্জ কি করে, তারপরে আনগ্রুপ কি করে, মানে যখন যে আমরা টুল বাই টুল আসবো না, তখন আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন আস্তে আস্তে। জানেন একটা মানুষ জাস্ট যদি টুল টুক শিখে না, সে অর্ধেক ডিজাইনার হয়ে যায় আর কি। এই যেমন ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কতদিন পরে আমাদের সবগুলা টুল শিখা শেষ হবে? আমরা যদি যে স্পিডে আগাচ্ছি, এই স্পিডে আগালে আরো 4-5টা ক্লাস লাগবে আপনাদের টুলস নিয়ে আলোচনা করতে। সব আর সবগুলি টুলস তো আমি শিখাবো না এখানে, সবগুলি লাগবেও না। যেগুলি যেগুলি ইম্পর্টেন্ট ওগুলি আমি আগে আগে শিখাচ্ছি আপনাদের। ও আচ্ছা। যেগুলি যেগুলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেগুলি ছাড়া ডিজাইন করা একদম, ওইগুলি শিখাচ্ছি আপনাদের। ভাই বাকিগুলো টাচ দেয়া যায়? হালকা তো টাচ দিবই, একটা ক্লাস রাখবো টাচের জন্য, ওটা প্যারা নেই, ওটা নিয়ে টেনশন করে। ভাইয়া ফটোশপের জন্য তো পিক্সেল পারফেক্টটা খুব সুন্দর একটা চ্যানেল, এরকম কি ইয়ার জন্য কোনো চ্যানেল আছে? হ্যাঁ, আরন স্যার একটা চ্যানেল আছে, আরন। না আমি বলছি ইলাস্ট্রেটরের জন্য। ইলাস্ট্রেটরের জন্য ওইরকম কোনো নাই। আপনি হচ্ছে কি আমি কিছু কিছু প্রোফাইলের লিংক দিব না, আমার মনে থাকে না, কেউ আমার নক দিতেন একটু কষ্ট করে, আমি আপনার কয়েকটা লিংক দিয়ে দিতাম। অনেক বিক্ষিপ্তভাবে কয়েকটা প্রজেক্ট দেখছি, বাট একদম অর্গানাইজ করে কোনো চ্যানেলে পাইলাম না। আসলে ওরকম এইটা ইলাস্ট্রেটরের একটা প্রবলেম। যেমন হচ্ছে কি আমি বলি, পিক্সেল পারফেক্ট প্রত্যেকটা হচ্ছে আপনার সিরিয়াল বাই সিরিয়াল দেয়। হ্যাঁ বলেন। হ্যাঁ, লোগোস বাই নিক এর চ্যানেলে অনেক ভিডিও আছে। হ্যাঁ, তারপর ড্যানিশ কিভার একটা ওই যে ওর নাম কি জানি, সাতরি গ্রাফিক্স এর একটা চ্যানেল আছে, ওখানে দেখতে পারেন কিছু। ওখানে ভালো ভালো মানে ডিজাইন থিওরি নিয়ে আলোচনা করে, বা লোগো ডিজাইন থিওরি নিয়ে, তারপর গুড লোগো ব্যাড লোগো এগুলি নিয়ে আলাপ আলোচনা করে, ওগুলিও চাইলে দেখতে পারেন রেফারেন্সের জন্য। স্যার নামটা একটু আবার বলেন তো স্যার। ওর নাম সাতরি গ্রাফিক্স, সাতরি SATORI। ভাই সব কি বিদেশি, বাংলাদেশি নাই? কেন সমস্যা কোন জায়গায়? সমস্যা তো ভাই ইংলিশে। আচ্ছা, সমস্যা ইংলিশে? জি ভাইয়া, তো মেন সমস্যা এটাই, তো মেন সমস্যা সবার। বাংলায় তো বাংলায় আমার একটা পড়া ছিল, কিন্তু এই তো মেন সমস্যা। হ্যাঁ, ইনকেসকেপ চালাইছেন কখনো? হ্যাঁ, ইনকেসকেপ দিয়ে ডিজাইন করছেন কখনো? না না, ইনস্কেপে ঢুকি নাই ভাই। আমার আবার ইলাস্ট্রেটর থেকে ইনকেসকেপ চালাতে কমফোর্ট লাগে বেশি।
এক একজনের এক একটা ভাই। আমি কি করে বুঝছেন ভাইয়া, বায়ার তো এআই ফাইল চায়, তো হচ্ছে ইনকেসকেপ দিয়ে ডিজাইন করে পরে ইনকেসকেপ থেকে ইলাস্ট্রেটর নিয়ে ইলাস্ট্রেটর দিয়ে এআই ফাইল। নাম কি? জাহিদ। জাহিদ, জাহিদ, বিপ্লব জাহিদ। লেখার পরে দেখেন ফাঁকা করছি কিভাবে, তাই না? অল্ট্রা আর অল্টার চাপ ধরে রাইট এটা না এটা না ভাইয়া, এটা না, এটা পারি আপনি যে মাঝখানে এটা এডিট করে যে কাইটা ফেললেন। ও আচ্ছা আচ্ছা ভাই, ওইটা আমি বলি, ওইটা হচ্ছে খালি কিছু না, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, ক্রিয়েট আউটলাইনস, তারপর একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটাকে চিকন করে নিলাম, এরকম চিকন করে নিলাম, ঠিক আছে? একটা শেপ নিলেন, হ্যাঁ একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে জাস্ট খালি এখানে রাখলাম, দেখে দুইটাকে একসাথে সিলেক্ট হয় পাথফাইন্ডার থেকে, তারপরে হচ্ছে কি মাইনাস ফ্রন্ট, এই যে মাইনাস ফ্রন্ট কম্পাউন্ড পাথ করে নিতে তো যাই হোক, কম্পাউন্ড পাথ করার টাইম নিয়ে আমাদের। তারপরে এই যে শেপ বিল্ডার দিয়ে খালি অল্টার চাপ দিয়ে ধরে ধরে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, এটা কি আসে? হ্যাঁ পাথ ফাইলটা আনছেন যে ভাইয়া, কোনটা কোনটা কোনটা? এই যে পাথ ফোল্ডার যেটা, ও পাথফাইন্ডার, এটা হচ্ছে কি এখান থেকে নিছি পাথফাইন্ডার, এটা উইন্ডো থেকে পাথফাইন্ডার, যদি না পান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার তাহলে পাবেন। পাথফাইন্ডার আমরা ফুটেজ বেশি। যাই হোক, তো শেপ বিল্ডারটা শিখছেন? ফটোশপে স্যার আমরা পাথফাইন্ডার শিখছি না। হ্যাঁ, তো আমরা হচ্ছে শেপ বিল্ডার নিয়েও কাজ করব। শেপ বিল্ডারটা মজার, পাথফাইন্ডার শেপ বিল্ডার সেম, সমস্যা নেই। এটা হচ্ছে এই দেখেন, যেমন আপনার নামের একটা লোগো হয়ে গেল, কিন্তু কাইন্ড অফ খালি জাস্ট কাইটে দিচ্ছেন মাঝখান থেকে, কিছু না, জাস্ট কাইটে দিচ্ছেন, এটাও কিন্তু একটা লোগো হইতে পারে, অসম্ভব কিছুই না। এই কিছুই না, জাস্ট কি বলেন, এই শুধু এই পাথফাইন্ডারই আছে যেটা ইনকেসকেপে নাই। তাই? হ্যাঁ, বাকি সবগুলা আছে, পাথফাইন্ডারটা অ্যাড করবে মনে হয় সামনের আপডেটগুলো। আনন্দের সংবাদ। নোমান ভাই কি কোন সফটওয়্যারের কথা বলতেছেন? ইনকেস নাকি? ইনস্কেপ মানে হচ্ছে ইনস্কেপ, আমরা যে ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলি করি ওগুলি ইনস্কেপেও করা যায়, মানে ভেক্টর ডিজাইন। আচ্ছা ইনস্কেপ, হ্যাঁ হ্যাঁ, ওইটাও কি অ্যাডোবিরই নাকি? না, ওইটা হচ্ছে আলাদা, ওটা অফিশিয়াল ভাবে ফ্রি। অ্যাডোবির গুলো তো আমাদের হয় পেইড করা লাগে, নাহলে ক্র্যাক ভার্সন ইউজ করা লাগে। ওইটার বাংলায় টিউটোরিয়াল পাবেন, সমস্যা নাই। এই দেখেন জাস্ট খালি দুইটা অ্যাড করে দেন, দেখেন একটা সুন্দর লোগো হয়ে গেছে, দেখছেন? কিচ্ছু না, জাস্ট খালি। ভাইয়া আমি কি করছিলাম জানেন, ওই ইনকেসকেপে দেখি যে বাংলাদেশি ইউটিউবার কম বা বাংলায় টিউটোরিয়াল কম, পরে বাজার ধরার জন্য ইউটিউব এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এই এরিয়া টাইপ টুলটা অত বেশি কাজে লাগে না অ্যাকচুয়ালি, টাইপ মানে পার্ট টুলটা সবচেয়ে বেশি কাজে লাগে। যেমন ধরেন আপনারা বিভিন্ন ধরনের লোগো দেখেন না, লোগোতে হচ্ছে কি আপনার যে উপর দিয়ে রাউন্ড করে লেখা, এরকম রাউন্ডের উপরে জাস্ট খালি দাঁড়ান, স্ট্রোকে নিলাম, স্ট্রোকে নিয়ে স্ট্রোকটা কাটলাম, ধরেন স্ট্রোকটা কাটলাম কি দিয়ে? আমরা কাটবো সিজার টুল দিয়ে। এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সিজার মানে কি? কেচি, কেচি দিয়ে কেটে দিলাম আমরা একটু। কেটে দেওয়ার পরে দেখেন আমরা যখন এখানে এটা সিলেক্ট করবো, তারপরে রাইট ক্লিক করে টাইপ অনে পার্ট টুলে যাব, পার্ট টুলে গিয়ে দেখেন এই যে এখানে জাস্ট দিলাম, এই দেখেন এখানে আমরা লিখবো কি লিখবো? LEDP batch 67 সেন্টার, এই দেখেন দেখছেন এরকম রাউন্ডের। এরপরে আপনি অল্টার চাপ দিয়ে যদি রাইটে ভাবে ছড়াই দিতে চান তাও পারেন, সেম ভাবেই চলবে, ছড়াবে। এই যে দেখেন তেমন ভাবে একটা শেপ হয়ে আসলো, দেখছেন? লাইনটা যেখানে যেখানে টেক্সট ওখানে হয়ে গেছে। এটা হচ্ছে কি টাইপ অন পাথ টুল, মানে আপনি যেই পাথে দিবেন না কেন, ধরেন আপনি এখানটা লাইন দিলেন, তারপরে হচ্ছে কি এটা একটুখানি ঢেউয়ের মতো করে দিলেন, এই যে ঢেউ এখান থেকে নিচে নামবে, আবার এখান থেকে উপরে উঠবে,
আবার এখান থেকে নিচে নামবে, ধরেন এই টাইপের একটা শেপ। তারপর আপনি গেলেন টাইপ অন পার্ট টুলে, গিয়ে এখান থেকে লেখা শুরু করলেন, যেমন দেখেন LEDP ব্যাচ 67 ক্লিক করলেন, অল্টার সাবজেক্ট রাইট। আপনি যেইটাই নেন না কেন, যেই পাতি নেন না কেন বা যে লাইনই নেন না কেন, এটা এটার মতো করে নিজের মতো করে সাজাই নেবে। বুঝছেন, সাপের মতো হয়ে গেছে না অনেকটা? আচ্ছা ভাইয়া জি ভাই, নোকিয়া ফোনের সাপের মতো হয়ে গেছে। হ্যাঁ জি বলেন বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই যে উপরে যে রাউন্ডটা দিয়ে যে কি টেক্সটটা লিখছেন, এটা যদি আমি নিচেও যদি ওইভাবে রাউন্ড দিয়ে টেক্সট লিখতে চাই তাহলে তো উল্টা হয়ে যায়। জানতাম আমি এই কোশ্চেনটা অপেক্ষায় ছিলাম এতক্ষণ। হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি আমি এই কোশ্চেনটা এটা অপেক্ষায় ছিলাম। অনেকেই করছি, ঠিক আছে? আচ্ছা আমি কি এই করে প্রবলেমটা অনেক ফেস করছি, বুঝছেন? হ্যাঁ এক্স্যাক্টলি, স্বাভাবিক। এটা আমরাও করছি, আমরা যখন শিখছি তখন আমরাও করছি। রাগের মাথায় তো আমি পারি না পিছিয়ে আসার দিতাম। তো ধরেন লিখলাম আমরা এখানে অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর থেকে লিখলাম, কি লিখলাম, LEDP ব্যাচ 67 ধরেন। এখন আমরা এটা এরকম আছে না, এটা আমরা চাচ্ছি যে এখানে এভাবে সুন্দর মতো করে লেখা আসুক নিচ থেকে। এটা কেমনে করবো বলেন? এনি আইডিয়া? কারো কাছে কোনো আইডিয়া আছে? না ভাইয়া আইডিয়া নাই। এই দেখেন ভার্টিক্যাল করে দিলে কি হবে? না হবে না। এই দেখেন এখানে করতে হয় কি, এই যে একটা দাগ আছে, দাগটা দেখতে পাচ্ছেন মাঝখানে? জি ভাইয়া। এই যে দাগটা, জি ভাই দেখতে পাচ্ছি। এই দাগটাকে চাপ দিয়ে ধরে খালি জাস্ট এর ভিতরে নিয়ে আসবেন। এই যে দেখেন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া একটা জিনিস বুঝলাম না। বলেন। এই এলইডিপিটা বাইরে ছিল আর বাম সাইড থেকে ছিল, ভিতরে গেছে আর এই সাইডে চলে আসছে। এটা আমি বলি মিরর করছি, আমি জাস্ট খালি মিরর করছি, মানে আয়নাতে আগে দেখতেছিলেন উল্টা, এখন আবার ঠিক করে দিছি। আচ্ছা এই জিনিসটা এই ঠিকটা নিচে করা যাবে না, নিচের সাইডে, মানে শেপের বাইরের সাইডে? এটা তো ভিতরের সাইডে হয়েছে। আপনি চাচ্ছেন যে হচ্ছে এটাকে ইয়া করে দিতে, তো মানে এটা বাইরেই থাকবে, এলইডিপিটা বাম সাইড থেকে শুরু হবে। হ্যাঁ এটা সমস্যা নেই, এটা যে বাইরের দিকে থাকবে জানো। দেলা এখানে গিয়ে টাইপ অনের পার্টনারের উপরে ডবল ক্লিক করে করেন, ডবল ক্লিক করে ফ্লিপে ক্লিক করেন, অটোমেটিক ফ্লিপ হবে। টিভি অন করেন, তবে বেস লাইন থেকে সেন্টার করে দেন, বা হচ্ছে এই যে সেন্টার করে দেন, এই যে বাইরে। ও আচ্ছা ভাইটা কোথা থেকে নিয়ে আসলেন এই পপআপ বক্সটা আসলো যে? হ্যাঁ এই তো কোশ্চেন আসতেছে, ভালো লাগে আমার। একটু স্লোলি দেখেন একটা জিনিস। হ্যাঁ আমি দেখাচ্ছি, ওয়েট। এই একটু আপনি ফাস্ট করে বলেন তো, এই জন্য। আচ্ছা সরি। আচ্ছা দেখেন কি করছি আমরা, জাস্ট খালি একটা, আমি পুরোটা বুঝাই, ঠিক আছে? কিভাবে কি করছি। একটা সার্কেল নিছি, একটা সার্কেল নিয়ে সার্কেলটাকে হচ্ছে স্ট্রোকে নিয়ে গেছি, খালি জাস্ট স্ট্রোক কালার। তারপরে সিজার টুলে গেছি, সি চাপ দিয়ে সিজার টুলে গিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে পাশাপাশি। তো আমার দুইটা শেপ আলাদা হয়ে গেল। এই দেখেন এটা আলাদা, এটা আলাদা, তাই না? তো দেখেন এখন আমরা এখানে যদি কিছু লিখি, নিচেরটা থেকে অ্যাঙ্কর থেকে লেখা শুরু করতে হবে আমাদের। যখন অ্যাঙ্কর লেখাটা আসবে তখন এখান থেকে শুরু করতে হবে লেখা। এই যে লিখলাম, কি লিখলাম, লিখবো LEDP ব্যাচ 67। এবার দেখার পরে এই জিনিসটাতে আমাদের তো এরকম উল্টা হয়ে আছে, এটা তো ঠিক তো করা লাগবে। তো ঠিক করার জন্য আমাদেরকে করতে হয় কি, এখানে এসে যে এই যে টাইপ অন পার্ট টুলের উপরে সিলেক্ট করা আছে না, এখানে ডবল ক্লিক করতে হয়। ডবল ক্লিক করলে এই বক্সটা আসবে। বক্সটা আসার পরে প্রিভিউ আগে অন করে নেবো আমরা, জানি আমরা যে চেঞ্জেস গুলি করি ওগুলি দেখা যায়। যেমন দেখেন আমরা ফ্লিপ করে দিচ্ছি, ফ্লিপ করলে কিছু উপরে গেছে, মানে ভিতরের দিকে গেছে। এরপরে এটার বাইরের দিকে নিয়ে আসতে হবে আমাদের। ধরেন আপনি বাইরের দিকে নিয়ে আসবেন, খালি জাস্ট সেন্টার দিয়ে দিবেন, সেন্টার দিলে আবার বাইরের দিকে চলে আসবে দিয়ে ওকে। এই দেখেন জাস্ট ওকে দিচ্ছেন, এই যে দেখেন রেডি, এটা আমাদের টেক্সট রেডি।
আবার এখানে যেমন ধরেন যে লিখতে পারেন এখানে আইকনে পার্ট টুলে আবার সেম যে অ্যাঙ্কর লেখাটা আসছে এখান থেকে শুরু করেন আইসিটি ডিভিশন, ধরেন আইসিটি ডিভিশন ধরেন আইসিটি ডিভিশন লিখলেন, তো লেখার পরে এটা তো আর আপনার কিছু করার প্রয়োজন নেই। আবার অনেক সময় দেখা যায় কি আপনি এখানে ধরেন হচ্ছে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি টেক্সট লিখে ফেলছেন, অনেকগুলি বাইরে চলে যায়, অনেক সময় বাইরে চলে যায় লেখা। এই যেমন দেখছেন আপনার ওইগুলি কই গেল, কোনো হিসাব আছে? এই দেখেন এইখানে একটা অপশন আছে, এই যে দেখেন এটা থেকে এইভাবে টানাটানি করলে আপনার হচ্ছে টেক্সট আসে আপনি ধরেন ফন্ট সাইজ বাড়ান কমান, আপনি সাইড করেন, সাইড করার পরে জাস্ট খালি এই দেখেন এখানে 3টা দাগ আছে, এই একটা দাগ, এইখানে একটা দাগ, এটা একটা দাগ, মানে 3টা দাগ, 3 কোণার দাগ। এই কোণাটারে ধরে নিয়ে আপনি এই কোণায় নিয়ে যান, তারপরে হচ্ছে যে এটা তো মাঝখানে অটোমেটিক চলে আসবে আর এই কোণাটা এই কোণায় থাকবে। এই দেখেন আবার সব ঠিক হয়ে গেছে অটোমেটিক। বা আপনি এখানে অন্য কোনো ফন্ট টেক্সট দিবেন তো লিখেন ABCDE LEDBABCDEFGHIJKL MNOP বুঝলেন না? এই কিউ দিবেন, দেন চলে গেছে, একটা লাল চিহ্ন দেখা দিচ্ছে এখানে, এটার ভিতরে আর টেক্সট আছে। তো যখন টেক্সট যখন আসবে না আমাদের, তখন আমাদের করতে হবে কি এখানে গিয়ে জাস্ট ফন্ট সাইজটা কমাইতে হবে আস্তে আস্তে, যখন পর্যন্ত না আসে। দেখছেন কিউটা চলে আসছে এখন, এই দেখেন 57 58 দেন, দেখেন জি স্যার, টেক্সটটা একটু ছোট করলেই আসবে। এক্স্যাক্টলি, বাইরে যা ছিল সব চলে আসবে। যেমন হচ্ছে অল্টার চাপ দিয়ে বাড়াই দিই, দেখেন এই যে এরকম সেম। তো এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি টাইপ 1 এর পাথ টুল, মানে লোগো করতে গেলে আমরা যখন লোগোর কাজ করব তখন এই জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে, খুব বেশি, বিশ্বাস করেন খুব বেশি প্রয়োজন হবে তখন। কারণ অনেক লোগোর হচ্ছে মাঝখানে লোগো থাকবে, এরকম চারিদিকে টেক্সট থাকবে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আর বলেন এখনো কে কি বুঝেন নাই, একটু বুঝাইলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আপনার ক্লিয়ার, আর বাকিদের? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে, এখন প্র্যাকটিস করার পরে আপনারা বোঝা যাবে আর কি বুঝতে পারছি কিনা বরাবর। এটাই। আর হচ্ছে আপনাদের আগের ক্লাসের কার কি প্রবলেম ছিল এবার একটু বলেন তো। fonts.google.com এখানে সার্চ দিবেন হচ্ছে কি আপনার রোবোটো অথবা হচ্ছে গিয়ে মনসেরাত, MONTSERRAT। এই দেখেন মনসেরাত ক্লিক করলেন, এইখানে আসছে দেখেন অপশন ডাউনলোড ফ্যামিলি, বুঝছেন? এই জায়গাটাতে ডাউনলোড ফ্যামিলিটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়েছে, আমার তো করা আছে ডাউনলোড, আমি করতেছি না, তারপর এটা করি, দেখাই দিই আপনাকে। এরপর দেখেন এই যে মনসেরাত, এটাকে এক্সট্রাক্ট টু মনসেরাত, মানে উইন্ডার সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করে নিলাম। মনসেরাত কি গেল, এই যে মনসেরাত, এই দেখেন এই মনসেরাতের যে কটা ফন্ট আছে না সবগুলো একসাথে সিলেক্ট, রাইট ক্লিক ইনস্টল দিলেই সব কটা ফন্ট একসাথে ইনস্টল হয়ে যাবে আপনার। তখন ইলাস্ট্রেটরে খালি জাস্ট গিয়ে এই দেখেন কি চাপ দিয়ে খালি জাস্ট দেখেন এখানে হ্যালো লিখবেন, যখন আপনি লিখবেন হ্যালো HELLO হ্যালো, এটা কোশ্চেন মার্ক, তাহলে এই মনসেরাত ব্ল্যাক, অথবা আপনি এক্সট্রা বল দিতে পারেন অথবা ব্ল্যাক দিতে পারেন। এই যে দেখেন ব্ল্যাক, এটা ওই সাইটটার নাম কি বলছিলেন? fonts. আমি দিয়ে দিচ্ছি ভাই, আমি গুগলে দিয়ে দিচ্ছি, আপনারা খালি জাস্ট গিয়ে খালি ডাউনলোড ফ্যামিলি দিলেই হবে। এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে কি হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস। আপাতত একটা করে কাজ দিচ্ছি আপনাদের, মানে এটা ঠিকমতো করে দেন, এগুলি আস্তে আস্তে কাজের একটুখানি প্রেশার বাড়বে আপনাদের, তো মাইন্ড করেন না, আগে থেকে বলে নিলাম ভাই, কারণ যদি কাজ না করেন তাহলে শিখবেন না, প্র্যাকটিস যদি না করেন। আমরা ভাইয়া মাইন্ড করব না, আপনি 10-20টা কাজ দিলেও আমরা ডান করে দেব ইনশাআল্লাহ। ব্যাস এই তো, এরকম স্টুডেন্ট হলে কি লাগে আমার।
ব্যাস ঠিক আছে। তো করেন ভাইয়া কাজ। ওই যে ইয়ের ফাইলটাও দিয়ে দিন মনসিরাত ভাইয়া দিছেন, বলেন? আরেকটা বলছিলেন না, আরেকটা ফন্ট ফ্যামিলি। এই রোবোটো রোবটো জি। এই দেখেন রোবোটো, এই রোবোটো ক্লিক করেন। এখানে আপনি জাস্ট গুগল ফন্টসে যান, গুগল ফন্টসে গিয়ে সার্চ দিবেন এখানে রোবোটো। রোবোটো লিখলে এই দেখেন রোবোটোর 12টা স্টাইল এখানে আসছে না? জি। এই রোবোটো ক্লিক করেন, ডাউনলোড ফ্যামিলি। I understand. ব্যাস ডান, শেষ। হ্যাঁ, ক্লাস রেকর্ড গুলো কি করা যাবে? ডাউনলোড করার মতো কোনো সিস্টেম আছে? কোনটা? যে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, রিভিউ অন। ওকে, এই দেখেন বুঝছেন শ্যাডো করছে, এটা ছায়ার মতো করছে নিচে। এটা এই যে এরকম ভাবেই প্রত্যেকটা করা লাগবে আর কি আপনাদের। তো আপনারা যদি একটা শেপে যদি আপনার ড্রপ শ্যাডো দিতে পারেন, এরপরে ধরেন আপনি এরকম আরেকটা শেপ নিলেন, জানেন আগে একটা শেপটাকে কপি করি, এটারে কপি করি, ভাইয়া শ্যাডো কম বেশি করা যায় না, হালকা বা পাতলা এরকম? এই দেখেন আমি বলি, হ্যাঁ কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। এই দেখেন এই ইফেক্ট থেকে একবার ড্রপ শ্যাডো ইউজ করছিলেন না আপনি আগে, একটু আগে? এই দেখেন অ্যাপ্লাই ড্রপ শ্যাডো দেন, এই দেখেন প্রত্যেকটা নিচে ড্রপ শ্যাডো করে গেছে একসাথে, বুঝছেন? এইভাবে করে করে আপনারা নিয়ে নিয়ে করতে পারেন নিজের মতো করে, আলাদা আলাদা। ভাইয়া এই ইফেক্ট থেকে যা দিব তাই তো? হ্যাঁ, ইফেক্ট থেকে গিয়ে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো মানে নিচে ছায়ার মতো যেগুলো পড়ছে, দেখেন ইমেজটা দেখেন, এটা খালি ছায়া পড়ছে কোনটা নিচে, এটা নিচে তাই না? জি। আর এটা নিচে হালকা হালকা পড়ছে, হালকা হালকা। আর এগুলা তো মনে করেন ওই যে মানে এটা কি বলে, ফটোশপে তো এরকম ড্রপ শ্যাডো নাই তাই তো, নাকি আছে? আছে আছে আছে, ফটোশপের ড্রপ শ্যাডো আছে। এটা ফটোশপেরই ইফেক্ট। ইফেক্ট গুলো দিলে তো অনেক ভারী হয়ে যায় এআই ফাইলটা, মুভ করতে একটু সমস্যা হয়। মানে এটা হচ্ছে লো এন্ড পিসিতে বা মিডিয়াম পিসিতে হ্যাঁ, প্রবলেম করে, প্রবলেম হবে। জি। আচ্ছা ভাইয়া মনে করেন আমার পিসি তো এমনি প্রসেসর যেটা ওইটা খুব ভালো প্রসেসর, এখন কথা হচ্ছে গ্রাফিক্স কার্ড হচ্ছে মানে ইউএসডি 630 যেটা আর কি ইন্টারনাল, তো সমস্যা হবে নাকি গ্রাফিক্সের কাজ করতে? না না না, গ্রাফিক্সের যদি আপনি হাই কোয়ালিটির কোনো কাজ করেন, নরমাল এই যে ফ্ল্যাট ডিজাইন যদি করেন তাহলে সমস্যা নাই। বাট যদি একটুখানি আপনার ভার্সন কত ইলাস্ট্রেটরের? ইলাস্ট্রেটর 21 2021। ভাই জানে ভাই করে, আমি জানি না ভাই, এই ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না আপাতত। আচ্ছা, তো 10টা বেজে গেছে, আজকে এই পর্যন্তই থাক, আপনারা হোমওয়ার্কটা করেন।